প্রিয় দর্শক, আপনাদের স্বাগত জানাচ্ছি দেশ টেলিভিশনের নিয়মিত আয়োজন জনতার ভাবনা অনুষ্ঠানে। রাজশাহী থেকে আপনাদের সঙ্গে আছি আমি কাজী শাহেদ। আমরা সমসাময়িক নানা বিষয়ে কথা বলে থাকি সাধারণ জনতার সঙ্গে। আমরা আজও কথা বলবো আজকের আয়োজন জুড়েই। আমরা শুরুতেই এখানে একটু জানতে চাই যারা আছেন তাদের কাছ থেকে যে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে একটি সরকার দায়িত্ব পালন করছিল, তারা ক্ষমতাচ্যুত হয়েছে, নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে। ইতিমধ্যে তারা 5 মাস পার করেছে। তাদের এই দায়িত্ব পালনটিকে আপনি কীভাবে দেখছেন? ধন্যবাদ আপনাকে। বিগত সরকার, যেটা পতিত সরকার দেশ ছেড়ে পালিয়েছে, তাদের 17 বছরের আমার শাসনামল দেখেছি। সেখানে আমরা দেখেছি বাংলাদেশ থেকে জনগণের সকল অধিকারগুলো কেড়ে নেওয়া হয়েছিল। বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমকে হুমকির মুখে ফেলে দেওয়া হয়েছিল। গণতন্ত্রকে নির্বাসিত করা হয়েছিল। সেখানে আমরা দেখতে পেয়েছি হাজার হাজার লক্ষ লক্ষ কোটি টাকা লুটপাট হয়েছে, সে টাকা বিদেশে পাচার করেছে। আমরা দেখেছি ওই নারায়ণগঞ্জে একসঙ্গে 60টি খুন হয়েছিল এবং তাদেরকে নদীতে ফেলে রাখা হয়েছিল। আমরা বিশ্বজিতের হত্যা দেখেছি, আমার বোন তনুর হত্যা দেখেছি, ধর্ষণ দেখেছি। আমরা সারা বাংলাদেশে পতিত খুনি হাসিনা দ্বারা এই বাংলাদেশের জনগণ নিষ্পেষিত হয়েছে। বাংলাদেশের জনগণ সে সময় দফায় দফায় দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি দেখেছি আমরা, যেখানে লবণ আমাদেরকে কিনে খেতে হয়েছে 400 টাকা কেজি, পেঁয়াজ কিনে খেতে হয়েছে আমাদেরকে 400 টাকা কেজি, আমাদেরকে চাল কিনে খেতে হয়েছে 100 টাকা কেজি, আমাদেরকে 1000 টাকা কেজি কাঁচামরিচ কিনে খেতে হয়েছে। সেখানে আমরা ওই পতিত সরকারের অত্যাচার, নির্যাতন, নিপীড়নের মধ্যে বাংলাদেশের মানুষ অতিষ্ঠ হয়ে উঠেছিল। ইভেন যারা বাংলাদেশের রাজনৈতিক দল আছে, সেই দলগুলোর প্রতি যে নিষ্পেষিত নির্যাতন, নিপীড়ন চালিয়েছে, বাংলাদেশকে একটি রাজনীতি শূন্যতার মধ্যে ফেলে দেওয়া হয়েছিল এবং সারা জীবনের জন্য রাজনীতি যেন কেউ না করতে পারে, সেই জন্য বিগত আমরা 1971 পরবর্তী সময় দেখেছিলাম শেখ মুজিবুর রহমান বাংলাদেশে বাকশাল কায়েম করেছিল, শান্তিরক্ষী গঠন করেছিল, গঠন করে সকল রাজনীতির দলকে তারা কুক্ষিগত করেছিল এবং রাজনীতি বন্ধ করে দিয়েছিল। আমরা দেখেছিলাম সে সময় যে বাংলাদেশে সংবাদ মাধ্যমকে বন্ধ করে দেওয়া হয়েছিল। পরবর্তীতে 7 নভেম্বর বিপ্লব ও জাতীয় সংহতি দিবসের মাধ্যমে, সিপাহী জনতার বিপ্লবের মাধ্যমে শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানকে কারাগার থেকে, বন্দিদশা থেকে মুক্ত করে বাংলাদেশে পুনরায় শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের আবির্ভাব ঘটেছিল এবং সেখানে বাংলাদেশের মানুষের উনি সকল আশা পূরণ করেছিল। আমরা একটু জানতে চাই যে আগামী যে সরকারটি ছিল গত এবং যে সরকারটি এখন দায়িত্ব পালন করছে, এদের মধ্যে আসলে পার্থক্যটা কী দেখেন? এখন সরকারের কাজের মূল্যায়নটা আপনার কাছে কেমন? আমরা পতিত সরকার দ্বারা তো ইতিমধ্যে আমি অনেক কথাই বললাম। বর্তমান যে উপদেষ্টা যারা এসছে, আপনার ছাত্র জনতার গণ অভ্যুত্থানের মাধ্যমে আমরা যেই সরকার বাংলাদেশে আমাদের জনগণ যে আশা নিয়ে আমরা তাদেরকে এই সরকারের দায়িত্ব দিয়েছি, আসলে সেখানে আমরা অনেক কিছুই শূন্যতা দেখতে পাচ্ছি। শূন্যতা দেখতে পাচ্ছি কেমন? আপনি নিজেও জানেন, যদি আপনার নিজের বাড়ির যদি আপনার দ্রব্যমূল্য কিনতে যান, সেখানে আমরা দেখেছি দ্রব্যমূল্য তারা নিয়ন্ত্রণ করতে পারেনি, তারা আইনের শাসন সুপ্রতিষ্ঠিত করতে পারেনি। বাংলাদেশে এখনও গণতন্ত্র কিন্তু অনুপস্থিত। সেখানে আমরা এখনও দেখতে পাচ্ছি আমাদের পার্শ্ববর্তী ইন্ডিয়া দ্বারা আমাদের এখনও বাংলাদেশের জনগণ খুন হচ্ছে, গুলি করে হত্যা করা হচ্ছে, সেগুলোর বিচার কিন্তু আমরা দেখতে পাচ্ছি না। আমরা যে আশা নিয়ে তাদেরকে সরকারের দায়িত্ব দিয়েছি, দায়িত্বটা তারা আমার মনে হয় যে সম্পূর্ণ পালন করতে পারছে না। কারণ নির্বাচিত সরকার ছাড়া বাংলাদেশ পরিচালনা করাটা আমার মনে হয় অসম্ভব। ইভেন নির্বাচিত সরকার ছাড়া দেশ পরিচালনা করা একটা অসম্ভব। আমরা দেখেছি যে দেশের একটি বড় রাজনৈতিক দল বিএনপি, তারা দ্রুত নির্বাচন দাবি করছে। আপনারাও এমনটা দাবি করেন কিনা? আমরা অবশ্যই দাবি করি, কারণ জনগণের আশা আকাঙ্ক্ষা পূরণ করতে হলে নির্বাচনের বিকল্প কোনো কিছু নেই। ধন্যবাদ আপনাকে। আমরা আরও কথা বলতে চাই, আমাদের সঙ্গে অনেক মানুষ আছেন এখানে। আমরা যেখানে দাঁড়িয়ে কথা বলছি সেখানে আপনার কাছ থেকে একটু জানতে চাই, উনি যেটি বলছিলেন যে এই সরকার দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে ব্যর্থ হয়েছে, জরুরি নির্বাচন দাবি করেছেন, আপনি তেমনটি করেন কিনা? ধন্যবাদ আপনাকে। সোহেল ভাই যেটা বলেছে এটা অত্যন্ত বাস্তবমুখী কথা বলেছে। বিগত যে সরকার, হাসিনা সরকার এই দেশ ছেড়ে পালিয়েছে, আপনি একটু খেয়াল করলে দেখবেন বিডিআর বিদ্রোহ থেকে শুরু করে হেফাজত পর্যন্ত, সাগর রুনি
প্রত্যেকটা এই যে দেশে অবিচার অশ্লীলতা এমন কোনো হেন কাজ নাই যে এই সরকার করেনি। এই সরকারের অতিষ্ঠ হয়ে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার পক্ষ থেকেই এই ছাত্র জনতার এই যে আন্দোলন, এই আন্দোলনের মাধ্যমে আজ অর্জিত হয়েছে আমাদের এই বাংলাদেশ। এই বাংলাদেশ শুধু আমি না, সবাই বলছে যে আবার নতুনভাবে স্বাধীন হয়েছে। এই স্বাধীনতা রক্ষা করা এখন আমাদের যে খুব কঠিন কাজ সেটা হয়নি। এখন একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই এই সংস্কার সম্ভব। আর সংস্কার যে সরকার আছে, সরকার আমি মনে করি যে এটা একটা আপৎকালীন সরকার। আপৎকালীন মানে যখন বিপদ আপদের সময় এই সরকারকে স্থাপিত করা হয়েছে। এই সরকার বলছে যে আমরা সংস্কার চাই। সংস্কার এখন থেকে 50 বছরে সংস্কার সম্ভব নয়। সংস্কার করতে পারে একটা নির্বাচিত সরকারের মাধ্যমেই সংস্কার সম্ভব। তাছাড়া সংস্কার সম্ভব নয়। কি সংস্কার করবে? সংস্কার করার মতন এই সরকারি কিছু নেই, কারণ এটা তো একটা আপৎকালীন সরকার, বিপদকালীন সরকার। এই সরকার অনুরোধ করছি আপনারা একটা অতি সত্বর সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে একটা সরকারের দায়িত্ব দেন। সংস্কার এই সরকার করা এর পক্ষে সম্ভব। একটু জানতে চাই যে দ্রব্যমূল্য, যেটি অনেকেই বলছেন যে আগের থেকে অনেক বেশি বেড়ে গেছে এবং মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে তেল, চাল এগুলোর দাম, সেটি নিয়ে আপনি কি বলবেন? আসলে বিগত সরকারের সময় সিন্ডিকেট, এই সিন্ডিকেট করে প্রত্যেকটা দ্রব্যমূল্য দাম অত্যন্ত অসহনীয় পর্যায়ে ছিল। কৃষক থেকে শুরু করে দেখেন, মানে আপ টু বটম, মানে এ শ্রেণীর লোক থেকে একবারে শেষ শ্রেণীর লোক পর্যন্ত দ্রব্যমূল্যের জন্যে যে নাবিশ্বাস হয়েছিল, মানুষের যে দুঃখ দুর্ভোগ, এটা বলায় মানে ভাষায় প্রকাশ করা যাবে না। তারপরেও আমি বলতে চাচ্ছি যে নির্বাচিত সরকার ছাড়া প্রত্যেকটা দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব নয়। নির্বাচিত সরকার কেবল পারে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করতে এবং নির্বাচনী সরকারের মাধ্যমেই দ্রব্যমূল্যের নিয়ন্ত্রণ আনা সম্ভব, এমনটি বলছিলেন। আমরা একটু কথা বলতে চাই, আপনার কাছে একটু জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ে নানা রকম কথাবার্তা হচ্ছে সারা দেশেই। আমাদের দেশের কি অবস্থা এবং আমাদের এখনকার কি অবস্থা দেখছেন আপনি? ধন্যবাদ দেশ টিভিকে। আমি আসলে ছাত্র বৈষম্য বিরোধীরা আন্দোলনে রাজপথে ছিলাম, যুদ্ধ করেছি, একজন বড় ভাই হিসাবে ছিলাম তাদের সাথে। আমাদের একটা চেতনা ছিল যে আমাদের আসলে গণতন্ত্রের রাষ্ট্র, এটা ভুলণ্ডিত হচ্ছিল এই আওয়ামী লীগ সরকার দ্বারা। সেটা অনেকটা আমরা আন্দোলনের ফলপ্রসূ হিসাবে এখন প্রেজেন্ট সিচুয়েশনে অবস্থান করছি। এখানে আপনারা দেখেছেন যে প্রশাসন সব দলীয়করণ হয়ে গেছিল। এখানে নিম্ন আদালত থেকে শুরু করে উচ্চ আদালত পর্যন্ত, এমনকি বিচারপতি আত্মীয়করণের মাধ্যমে নিয়োগ দেওয়া হয়েছিল, যেখানে বাংলাদেশের মানুষ সুশাসন পায়নি। অবৈধভাবে অন্যায়ভাবে অনেককে আপনি জানেন, ইতিমধ্যে অনেক খুন হয়েছে, গুম হয়েছে, 50 লক্ষ উপরে আসামি বিভিন্ন, শুধু আওয়ামী লীগ ব্যতীত। এই যে একটা প্রশাসনিকভাবে জনগণের আশা আকাঙ্ক্ষাকে কুক্ষিবদ্ধ করার জন্য যে ব্যবহার করা, এটা আসলে আমাদের জন্য ইটস ভেরি সরফুল ফর আওয়ার কান্ট্রি, বিকজ আওয়ার কান্ট্রি ইজ গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ। এই ক্ষেত্রে এরকম শাসন তো আসলে বাঙালি চায় না। এর আগে বিগত আপনারা দেখেছেন, 71-এর যুদ্ধে দেখেছেন, 52-এর যুদ্ধে দেখেছেন। প্রেজেন্টে যে সিচুয়েশন, এখন আমরা এই সরকারের কাছে একটা আশা করব, যেহেতু গণতন্ত্র রাষ্ট্র আমাদের, গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ লেখা আছে আমাদের রাষ্ট্রে, সেহেতু এই গণপ্রজাতন্ত্রী এটাকে ধরে রাখতে হলে আমাদের অতি দ্রুত নির্বাচন দেওয়া দরকার। কারণ একটা নির্বাচিত সরকার ছাড়া এই গণপ্রজাতন্ত্রী বাংলাদেশকে পরিচালনা করা টাফ বলে আমি মনে করি। ধন্যবাদ আপনাকে। এখানে যারা কথা বলছেন তারা অনেকেই বলছেন যে একটি নির্বাচিত সরকার ছাড়া দেশের আইন শৃঙ্খলা, দ্রব্যমূল্য এগুলো নিয়ন্ত্রণে রাখা একটু কঠিন। সবাই দাবি করছেন যে দ্রুত নির্বাচন দেওয়ার। তো আমরা আরও কথা বলবো সাধারণ জনতার সঙ্গে। তার আগে যেতে চাই একটু বিরতি থেকে এসে আবারও শুনবো জনতার ভাবনা। প্রিয় দর্শক, আবারও ফিরছি বিরতির পর জনতার ভাবনা অনুষ্ঠানে। আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে জনপ্রত্যাশা নিয়ে, তারা কি ভাবছেন বর্তমান সরকারের কার্যক্রম নিয়ে, সমসাময়িক রাজনীতি নিয়ে, সমসাময়িক যে বিষয়গুলি আছে সেগুলি নিয়ে। আমরা আবারও একটু কথা বলতে চাই আমাদের সঙ্গে যারা আছেন তাদের সঙ্গে। আপনার কাছে একটু জানতে চাই, এই সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? সালামু আলাইকুম। এই সরকারের কাছে আমাদের প্রত্যাশা, বর্তমান প্রেক্ষাপটে বাংলাদেশের যে অবস্থা, দীর্ঘ 17 বছর আওয়ামী দুঃশাসনের নির্যাতনের শিকার হওয়ার পরে বর্তমানে বাংলাদেশের যে প্রেক্ষাপট, সেটা দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি। সাধারণ মানুষের ক্রয় সীমার ঊর্ধ্বে প্রত্যেকটা দ্রব্যমূল্যের
দ্রুত গতিতে বৃদ্ধি পাচ্ছে, হু হু করে বৃদ্ধি পাচ্ছে, যে কারণে বাংলাদেশে একটা গণতান্ত্রিক দেশের নির্বাচন অতি জরুরি। নির্বাচন হলে বাংলাদেশের সকল বিষয়ের সকল সেক্টরের যে স্বাধীনতা এবং সকল সেক্টরের যে সিন্ডিকেট ছিল সেই সিন্ডিকেটগুলো ভেঙে দেশের জনগণ, আপামর জনগণ, জনসাধারণ মুক্তি পাবে এবং নির্বাচনের মধ্যে দিয়ে গণতন্ত্র দেশে প্রতিষ্ঠিত হবে এবং একজন আরেকজনের প্রতি ভালোবাসা জন্ম নেবে এবং দেশের যে সত্যিকারের যে একটা গণতন্ত্র, সে গণতন্ত্রটা প্রতিষ্ঠা পাবে। আপনারা বারবারই বলছে যে সিন্ডিকেট ভাঙতে হবে, দ্রব্যমূল্য নিয়ন্ত্রণে সিন্ডিকেট ভাঙতে হবে। সরকার আসলে কিভাবে সিন্ডিকেটটা ভাঙবে সেই ধরনের পরামর্শ আছে কিনা? হ্যাঁ, সেজন্য সরকার একটা সিন্ডিকেট ভাঙার পরামর্শ, সেটাই হলো যে দেশে গণতান্ত্রিকভাবে একটা নির্বাচন হলে সেই নির্বাচনের প্রতিনিধির মাধ্যমেই কিন্তু এই সকল সিন্ডিকেটগুলো ভাঙা সম্ভব হয়। আমরা একটু আরও কথা বলতে চাই, আপনার কাছ থেকেও একটু জানতে চাই যে একটি সরকার ক্ষমতায় ছিল, সে সরকার ছাত্র জনতার আন্দোলনে পতিত হয়েছে, এখন নতুন অন্তর্বর্তী সরকার দায়িত্ব পালন করছে, তারাও 5 মাস দায়িত্ব পালন শেষ করলো। এই সরকারের কাজের মূল্যায়ন কীভাবে করবেন? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। আসলে একটা দেশে উন্নয়ন একটা গণতন্ত্রের মাধ্যমে সম্ভব। এই দেশে বৈষম্য ছাত্র আন্দোলনের মাধ্যমে এই অন্তর্বর্তী সরকারকে প্রতিষ্ঠিত করেছে। এই সরকারের কাছে জনগণের একটা চাওয়া, সেটা হলো একটা গণতান্ত্রিকভাবে একটা সরকার গঠন করা। আর আজকে যে সিন্ডিকেট বলেন, বাজার নিয়ন্ত্রণ বলেন, যা কিছুই বলেন, আবার উন্নয়ন বলেন, সব কিছুই সম্ভব কিন্তু শুধুমাত্র গণতন্ত্র সরকারের মাধ্যমে। গণতন্ত্র সরকার ছাড়া যতই চেষ্টা করুক এনারা কিন্তু পারবে না এটা সমাধান করতে। আচ্ছা, আপনারা বলছেন যে এরা পারবে না সমাধান করতে, কিন্তু আমরা তো জানি যে ছাত্র জনতার আন্দোলনের ফসল এই সরকার, তাহলে জনগণ যদি তাকে সহযোগিতা করে কেন পারবে না? আসলে বলতে গেলে কারো বিপক্ষে চলে আসবে যে আসলে ছাত্র আন্দোলন করেছে। এই আপনারা দেখেন 52 থেকে 66, 71, 90 আন্দোলন সব কিছু ছাত্ররাই করেছে। কিন্তু তার মানে কি ছাত্ররা দেশ চালায়? একটা বয়সের তারতম্য আছে, একটা বয়সের ভারত দরকার, সে তাদের মধ্যে নাই। তাদেরকে আমরা ছোটো করতে যাচ্ছি না, কারণ তারা এখন দেশের কর্ণধার হিসেবে কাজ করছে। তাদেরকে সহযোগিতা করা আমাদের সবার দায়িত্ব এবং আমরা তাদেরকে এই সরকার এবং তাদেরকে সহযোগিতা করছে এবং করতে চাই। কিন্তু মানে একটা নির্বাচন ছাড়া এবং বয়সের ভারত্ব ছাড়া একটা বট গাছ কীভাবে ছায়া দেয়, একটা ছোটো গাছ কীভাবে একটা মানুষকে ছায়া দেয়, এটা যে পার্থক্যটা সাধারণ মানুষ কিন্তু সবাই বোঝে। এই পার্থক্য থেকেই যদি সঠিক সিদ্ধান্তটা নেয় সকলের মতামতের ভিত্তিতে সরকার যদি একটা এই সব কথার একটাই কথা যে গণতন্ত্র। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, বাজারে গেলে সাধারণ মানুষের নাবিশ্বাস উঠছে। আপনার সেই যে নাবিশ্বাস, জনগণ বলছে বাজারে গেলে পরে অনেক পয়সা খরচ করতে হচ্ছে এখন জিনিসপত্র কিনতে। এই যে দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতি, এটি রোধ করতে আসলে সরকার কী করতে পারে? আসলে বিসমিল্লাহির রহমানির রহিম, দর্শক শ্রোতাদেরকে জানাই আমার তরফ থেকে শুভেচ্ছা। আসলে একটা অন্তর্বর্তীকালীন সরকারটা আসলে কি, এটা আগে বুঝতে হবে। অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে একটা নির্দিষ্ট সার্টেন পিরিয়ডের জন্য একটা সরকার। সংস্কার একটা চলমান প্রক্রিয়া। সংস্কার আসলে বিভিন্ন বিষয়ে বিভিন্ন সময় দীর্ঘদিন ধরে হবে। আর অন্তর্বর্তীকালীন সরকার মানে হচ্ছে সংক্ষিপ্ত সময়ের মধ্যে সংস্কার, সাথে সাথে একটা সুন্দর নির্বাচনের ব্যবস্থায় ফিরিয়ে নিয়ে আসা দেশকে। যদিও বা বিগত এই আওয়ামী ফ্যাসিস্ট সরকারের সময়ে কোনো গণতন্ত্র দেশে ছিল না, কোনো নির্বাচন ছিল না, দিনের ভোট রাতে হয়েছে। নির্বাচনে বাধা সৃষ্টি করে কাউকে নির্বাচনে অংশগ্রহণ করতে দেওয়া হয় না। এই যে এতদিনের একটা বিশৃঙ্খলা, এই বিশৃঙ্খলা থেকে ছাত্র জনতার মাধ্যমে, আন্দোলনের মাধ্যমে এখানে একটা সরকার এখন অন্তর্বর্তীকালীন আছে। আমি মনে করি অন্তর্বর্তীকালীন সরকার হচ্ছে টেক কেয়ার সরকার। এরা কি করবে? এরা একটা নির্বাচন কমিশন সংস্কার করবে, বিচার বিভাগ সংস্কার করবে, রাষ্ট্রের যে আদার্স অর্গানগুলো আছে সেগুলো সংস্কার করবে। সংস্কার করে এই সংস্কার কিন্তু এখানে থেমে থাকবে না, চলমান প্রক্রিয়াতে থাকবে। এবং সাথে সাথে সর্বোপরি জনগণের মালিকানা জনগণের হাতে ফিরে দিতে হবে। আর জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দিতে হলে সুষ্ঠু, অবাধ, নিরপেক্ষ, ক্রেডিবল একটা নির্বাচন বাংলাদেশে হওয়া জরুরি।
যদিও বা এ সরকার 5 মাস সময় নিয়েছে, আমি মনে করি 5 মাস সময়ই যথেষ্ট না, আরও হয়তো বা 2 মাস 3 মাস যাইতে পারে। এক বছরের মধ্যে যদি এই সরকার একটা ফেয়ার, ক্রেডিবল, নিরপেক্ষ নির্বাচনের ব্যবস্থা করে এবং জনগণের মালিকানা জনগণের হাতে ফিরিয়ে দেয়, সংসদ গঠিত হয়, এখানে সংসদ সদস্যরা এবং এমপি মন্ত্রীরা জনগণের কাছে দেখা যাচ্ছে যে তারা দায়বদ্ধ থাকবে এবং জনগণের যে প্রত্যাশা দ্রব্যমূল্যর ক্ষেত্রে সেটা নিয়ন্ত্রণ করবে। এখানে আসলে অনেক কিছু ঘটে গেছে। আপনি জানেন এই প্রশাসন, বিশেষ করে প্রত্যেকটা সেক্টর একেবারে এই সরকার বিভিন্ন ইনফ্লুয়েন্স করে নষ্ট করে দিয়েছিল। সুতরাং এই সরকারের পক্ষে এই প্রশাসন নিয়ে সব কিছু নিয়ন্ত্রণ করা আসলেই কি সম্ভব কিনা? ধন্যবাদ। আমরা যেটি বলছি যে এই সরকারের পক্ষে এই প্রশাসন নিয়ে দ্রব্যমূল্য বা আইন শৃঙ্খলা সেটি নিয়ন্ত্রণ করা আদৌ সম্ভব কিনা, এরকম প্রশ্ন কিন্তু নাগরিকরা রাখলেন। আপনার কাছে একটু জানতে চাই, আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি অনেকে বলছেন, কেউ কেউ বলছেন যে না ঠিকই আছে, আপনার দৃষ্টিতে কেমন দেখছেন? বিসমিল্লাহির রহমানির রহিম। আসলে দীর্ঘ 17 বছর দেশে নির্বাচিত কোনো সরকার ছিল না, যেটা ছিল জনগণ ভোটাধিকার থেকে বঞ্চিত ছিল। এই কারণে দেশে যদি গণতান্ত্রিক সরকার না থাকে, দেশের আইন শৃঙ্খলা আসলেই এর সুশৃঙ্খল রাখা এটা অসম্ভব হয়ে যায়। তাই আমরা দেখেছি যে ফ্যাসিবাদী হাসিনা সরকার দীর্ঘ 17 বছর প্রত্যেকটা সেক্টরকে এরা ধ্বংস করে ফেলেছে এবং নষ্ট করে ফেলেছে। এই প্রতিটা সেক্টর আজকে সংশোধন করতে যায় কিংবা সংস্কার করতে যাচ্ছে। এই সংস্কার করার পাশাপাশি যত দ্রুত সম্ভব যদি একটি গণতান্ত্রিক প্রক্রিয়ায় এবং নিরপেক্ষভাবে একটি নির্বাচন হয়, তাহলে আমাদের এই আইন নির্বাচনের কথা সবার কাছ থেকেই শুনছি যে দ্রুত একটা নির্বাচন দেওয়ার, ক্রেডিবল একটা নির্বাচন দেওয়ার, কিন্তু আইন শৃঙ্খলার পরিস্থিতি একটু জানতে চাই যে এই 5 মাসে এই সরকারের সাফল্য ব্যর্থতা কি? আমার মনে হয় যে একটি ভঙ্গুর রাষ্ট্র, যেহেতু আন্দোলন সংগ্রামের পরে যেই আমাদের আজকের যে কেয়ারটেকার সরকার কিংবা আপনার অন্তর্বর্তীকালীন সরকার বলি, এই সরকারের পক্ষে তারা যথেষ্ট কাজ করছে এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি তারা ভালো করার চেষ্টা করছে। তবে আমার মনে হয় যদি একটি দেশে গণতন্ত্র ফিরে আসে এবং নির্বাচন হয়, তাহলে এটা সম্পূর্ণরূপে ঠিক হয়ে যাবে বলে আমি বিশ্বাস করি। আপনার কাছে একই প্রশ্ন আমার, আইন শৃঙ্খলা পরিস্থিতি কেমন দেখছেন? ধন্যবাদ দেশ টিভিকে। আসলে দীর্ঘদিন পর ছাত্র জনতার আন্দোলনে যে অন্তর্বর্তীকালীন সরকার জনগণের ফসল, বাংলাদেশের ফসল, এই সরকারকে ব্যর্থ হতে দেওয়া যাবে না। অবশ্যই আমরা তাকে সহযোগিতা করে আসছি, করব, কিন্তু আসলে জনগণের আশার আকাঙ্ক্ষা যে একটা সুষ্ঠু নির্দলীয় নিরপেক্ষ একটা নির্বাচন। এই সরকার আইন বিষয়ে বলছেন, আইন প্রশাসন যারা আছে, এই সরকার আসলে চেষ্টা করছে দেশটা সুষ্ঠুভাবে পরিচালনা করার জন্যে। আমরাও তাকে সহযোগিতা করছি। তা আসলে নির্বাচন ছাড়া খুব কষ্টকর হবে এই আইন শৃঙ্খলা বাহিনীকে এবং দেশকে শাসন এবং যেটা সংস্কারের কথা বলছে, এটা আসলে খুব কষ্টকর হবে যে সুষ্ঠু গণতান্ত্রিক পদ্ধতিতে নির্বাচন না আসা পর্যন্ত সব কিছুই করা খুব কঠিন হয়ে দাঁড়াবে। ধন্যবাদ আপনাকে। প্রিয় দর্শক, আমরা কথা বলছিলাম সাধারণ নাগরিকদের সঙ্গে যারা কথা বলছেন এই মুহূর্তের বর্তমান সরকার এবং বিগত সরকার যেটি ক্ষমতায় ছিল তার মধ্যে পার্থক্য করছেন এবং তাদের যে ভাবনা এই সরকারের কাছে যে প্রত্যাশা সেটি নিয়ে তাদের ভাবনার কথা জানাচ্ছিলেন। আমরা আবারও তাদের সঙ্গে কথা বলবো, তার আগে যেতে চাই বিরতিতে, ফিরছি বিরতির পর। প্রিয় দর্শক, আবারও ফিরছি জনতার ভাবনায়। কথা বলছিলাম সমসাময়িক বিষয় নিয়ে সাধারণ মানুষের সঙ্গে। আমরা একটু যেতে চাই আবারও সাধারণ মানুষের কাছে, তারা কি ভাবছেন দ্রব্যমূল্য নিয়ে, যেহেতু কথা উঠছে বারবার করে যে দ্রব্যমূল্য মানুষের ক্রয় ক্ষমতার বাইরে। আপনার কাছে একটু জানতে চাই, বাজারে গেলে কি অবস্থা হয়? বাজার করার খুব সমস্যা হয়। আমাদের যা আয় তার চাইতে দ্রব্যমূল্যের দাম অনেক বেশি। আমাদের এই সাধারণ লোকের পক্ষে এই দ্রব্যমূল্য করা সম্ভব না, ক্রয় করা সম্ভব না। হ্যাঁ, যে কাজে আমরা নাজেহাল পড়েছি। তার কাজে যদি নির্বাচিত সরকার আসে তাহলে এটার কোনো ব্যবস্থা করতে। এই সরকার আগেও তো নির্বাচিত সরকার ছিল, কেউ কেউ বলছিলেন যে ওই সরকারের সময়ও জিনিসপত্রের দাম বেশি ছিল, তাহলে নির্বাচিত সরকার আসলেই কি এটা সমাধান হবে? না, আওয়ামী লীগ সরকার তো ওরা ব্যক্তিগত নিজের ইয়ে করেছে, ওদের সাধারণ জনগণের দিকে এরা তাকায়নি। হ্যাঁ, কাজেই নির্বাচিত সরকার আসলে হয়তোবা
দ্রব্যমূল্য করার মধ্যে আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা আরও একটু কথা বলতে চাই, এখানে যারা আরও নাগরিকরা আছেন আপনার কাছ থেকেও একই প্রশ্ন আমার একটু জানতে চাই। বাজারের জিনিসপত্রের দাম কেমন, এই সরকার সেটি কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে? উনি যেমনটি বলছিলেন যে ক্রয় ক্ষমতার বাইরে চলে যাচ্ছে। বিসমিল্লাহির রহমানির রহিম। আজকের আপনার যে প্রশ্ন, বাংলাদেশে বিগত যে সরকার ছিল সে সরকার অনেক কিছুর উপর ভ্যাট বসিয়ে দাম বৃদ্ধি প্রচুর পরিমাণে মানুষের ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছিল। যেহেতু 5 আগস্টের পর দেশ থেকে সরকার বিতাড়িত হয়েছে, এ কারণে বাংলাদেশে কিছুদিন আগে একটি বড় ধরনের বন্যা হয়েছিল, যে বন্যাতে অনেক ক্ষয়ক্ষতি হয়েছে। আর্থিক ব্যাংক সংকট কারণে অনেক টাকা পয়সা লুটিয়ে নিয়ে দেশ থেকে চলে গেছে, যার জন্য আমরা কৃষক, যাদের আমাদের দেশের বাংলাদেশের কৃষক যারা আছে তারা সব কিছুর উপর একটু বিরূপ আচরণ পড়ছে। কারণ যেসব আবাদগুলো ছিল ওনার আমলেই কিন্তু এগুলোর দাম ছিল। আমাদের মাত্র এই 2-3 মাসে একটা ফসল আবাদ তৈরি করতে সময় লাগে 3 মাস, 90 দিন সময় লাগে। এই 90 দিনের মধ্যে আমাদের যে সবজিগুলো দেশে আমাদের যে আবাদগুলো হয়েছে, এখন আপনি দেখতে পারেন আমাদের সরকার যেহেতু এখন তত্ত্বাবধায়ক সরকার আসছে, কয়েকটা উপদেষ্টা এত বড় জায়গা চালাতে কয়েকটা উপদেষ্টা দিয়ে পাওয়া সম্ভব না। তাই যেহেতু কিছুটা সমন্বয় এসেছে, সবজিগুলো সমন্বয় এসেছে, আরও কিছু আসবে। আমার আশা ব্যক্ত করছি আমি আমার মনের দিক থেকে, যে আগামীতে যদি সরকার ভোটের মধ্যে নির্বাচিত হলে সে সরকার 300 আসনের এমপি যারা হবেন তারা সব এলাকার যারা নেতৃত্ব থাকবে তাদের মাধ্যমে দিয়ে বাজার মনিটরিং করে সুন্দর পরিবেশ তৈরি করা সম্ভব। নাহলে এই তত্ত্বাবধায়ক সরকারদের এই অল্প কিছু উপদেষ্টা দিয়ে দেশ চালানো সম্ভব নয়। তাই আমি চাই দ্রুত গতিতে নির্বাচন দেওয়া হোক, দিয়ে দেশের মানুষ এই নির্বাচনের মাধ্যমে ভোট দিয়ে প্রতিনিধিত্ব তৈরি করে দেশের সুন্দরভাবে মানুষ যেন ক্রয় ক্ষমতা কিনতে পারে এবং কৃষকও লস না খায়, বাঁচতে পারে, সে আশা করে ব্যক্ত করছি। বাংলাদেশ জিন্দাবাদ। ধন্যবাদ আপনাকে। আমরা কিন্তু আপনার কাছে জানতে চাই, সবাই নির্বাচনের কথাই বলছেন, নির্বাচন নিয়ে সরকারও হয়তো ভাববে, সংস্কার কমিশন তাদের প্রতিবেদনও ইতিমধ্যে জমা দিয়েছে কয়েকটি। আমরা একটু জানতে চাই যে নির্বাচন যদি সরকার করে আসলে কতদিনের মধ্যে নির্বাচন হওয়া দরকার? দেখেন, এই সরকারটা আপনার আপদকালীন সরকার, একটা নির্দিষ্ট সময়ের জন্য আসছে। সংস্কার যে আপনার প্রক্রিয়া এটা চলমান, সংস্কার আপনার চলবেই, কিন্তু আপনার নির্বাচন ছাড়া, একটা রেগুলার সরকার ছাড়া যাদের আপনার দায়বদ্ধ থাকবে, এমপি মন্ত্রী যাদের হবে তাদের জনগণের উপর দায়বদ্ধ থাকবে, তাছাড়া সম্ভব না। তো আমরা চাই সংস্কার চলমান প্রক্রিয়া এটা চলতেই থাকবে এবং নির্বাচন আপনার অল্প সময়ের ভিতরে যৌক্তিক যে সংস্কার, যে আপনার সংস্কার চলমান, সংস্কার চলতে নির্বাচনটা আমরা আপনার একটা যৌক্তিক সময়ের মধ্যে নির্বাচন দিবে। সে নির্বাচনে জনগণের ভোটে আপনার সরকার যে একটা সরকার সেটা নির্বাচিত হবে এবং তাহলে আপনার আইন শৃঙ্খলা, আপনার দ্রব্যমূল্য, তারপরে আপনার ব্যাংক লুটপাট যে করেছে সেটা একটা স্বাভাবিক অবস্থায় ফিরে আসবে। আসলে আপনার একটা জনগণের সরকার ছাড়া এটা সম্ভব না। আজকে আপনার দেখছেন যে কোনো জায়গাতে আপনার ঠিক নাই, সব বেঠিক সব, সেটা আপনার এই নির্বাচিত সরকার নাই। তাই তা আমরা আশা করছি যে আপনার একটা অল্প সময়ের ভিতরে যৌক্তিক যে সংস্কার, যেগুলো খুবই জরুরি সংস্কার, সেটা সংস্কার শেষ করেই আপনার অতি দ্রুত আপনার নির্বাচন, আপনার একটা রোডম্যাপ তারিখ ঘোষণা করে জনগণের ভোটাধিকার, যে ভোট দিতে পারেনি আপনার 15 বছর আপনার ভোট, আমরা আপনার ভোট দিতেই পারেনি, ভোট সেন্টারে যাওয়ার সুযোগ নাই, সেই পরিবেশ ছিল না। তা আমরা আশা করছি যে একটা স্বল্প সময়ের ভিতরে একটা নির্বাচনে যায় আপনার জনগণ ভোট দেয়, ভোটের মাধ্যমে সরকার একটা নির্বাচিত সরকার আসবে। ধন্যবাদ আপনাকে। আমরা একটু কথা বলতে চাই, এখানে যারা আছে তাদের সঙ্গে আরও কথা বলবো। সংস্কার কমিশন ইতিমধ্যে প্রতিবেদন দিয়েছে, আমরা একটু কথা বলবো যে যারা আছেন আপনার কাছ থেকে একটু জানতে চাই যে একটি সরকার ক্ষমতায় ছিল এবং আরও অন্তর্বর্তী সরকার এখন ক্ষমতায় আছে, দুই সরকারের মধ্যে কি পার্থক্য দেখেন এবং বর্তমান সরকারের কাছে আপনার প্রত্যাশা কি? বিসমিল্লাহির রহমানির রহিম। সবাইকে আপনাদের মাধ্যমে সালাম, আসসালামু আলাইকুম। আমরা বিগত হাসিনা সরকারের সময় সারা দেশ একটা জুলুম নির্যাতনের মধ্যে ছিল এবং এই জুলুম নির্যাতনের মধ্যে মানুষ অসহায় অবস্থায় ছিল। এখন আমরা যেটা মনে করছি কেবলমাত্র তো অসহায় থেকে আমরা বেরিয়ে এসেছি কিছুটা, কিন্তু দেশ যে সামনের দিকে এগোচ্ছে এরকম এখন পর্যন্ত আমার মনে হচ্ছে না। আমরা চাই যে এই অন্তর্বর্তীকালীন সরকার যত দ্রুত সম্ভব একটি নির্বাচন দিয়ে গণতান্ত্রিক সরকারের হাতে দেশটা যেন ছেড়ে দেয়
এবং গণতান্ত্রিক সরকার যেভাবে এই দেশকে পরিচালিত করবে সেভাবে ইনশাল্লাহ আগামী দিনে হয়তো দেশটা আরও ভালো থাকবে। আপনার কাছে একটু জানতে চাই যে এখানে যারা নাগরিকরা আছেন তারা অনেকেই দ্রব্যমূল্য নিয়ে কথা বলছিলেন, তারা বলছেন যে জিনিসপত্রের দাম ক্রয় ক্ষমতার বাইরে চলে গেছে। এটি আসলে সরকার কিভাবে নিয়ন্ত্রণ করতে পারে, সাধারণ জনগণের কথা চিন্তা করে কোন কোন পদক্ষেপগুলি নিলে পারে আসলে দ্রব্যমূল্য ক্রয় ক্ষমতার মধ্যে আসবে? এটা হলো সারা দেশে কিছু সিন্ডিকেট ব্যবসায়ী আছে, এই সিন্ডিকেট ব্যবসায়ীগুলিকে যদি সরকার নিয়ন্ত্রণ করতে পারে তাহলে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ করা সম্ভব। সারা দেশে সবসময় তো আসলে উদ্যোগ হতে হয় এমন নয়। যেমন এখন যদি বলি, এখন কৃষকরা যে চাষাবাদ করছে, এখানে এখন যেমন টমেটো, আলু, বেগুন, আলু একটা পর্যায়ে আছে, বেগুন, টমেটো এগুলো ফেলে দিতে হচ্ছে, এত চাষিদের লস হচ্ছে। এখন তো সরকার এটা নিয়ন্ত্রণ করতে পারছে না, কেন ফেলে দিতে হচ্ছে? যখন দাম বৃদ্ধি হয় তখন সরকার বলে যে সিন্ডিকেট হচ্ছে। আসলে এমন নয়, সিন্ডিকেটগুলি কখন হয়? সিন্ডিকেটগুলি হয় চাল যদি আমাদের পর্যাপ্ত না থাকে তখন হয়তো সিন্ডিকেট ব্যবসায়ীরা এটা ক্ষতির মধ্যে নিয়ে যায় আমাদেরকে। কিন্তু বর্তমানে সবজি চাষ করে চাষিরা ক্ষতিগ্রস্ত, বর্তমানে অনেক ক্ষতি হচ্ছে। আপনার 1 কেজি আলু বিক্রি করছে এখন 20 থেকে 22 টাকা, তো এই দামে প্রোডাকশন করা যাবে না, তো এর চেয়ে আরও বেশি টাকা, 30 টাকার নিচে প্রোডাকশন হবে না। কিন্তু এখন তো সরকার বলছে না যে এত কম দাম কেন, এটা নিয়ন্ত্রণ করতে হবে, তা তো পারছে না। যখন 60 টাকা হয়ে যায় তখন নিয়ন্ত্রণ করে। সমস্যা এই জায়গায়, সিন্ডিকেট সবসময় নিয়ন্ত্রণ করতে হবে। আমরা একটু কারো কথা বলতে চাই, সিন্ডিকেট নিয়ন্ত্রণ করতে হবে। সবসময় আমরা শুনি যে রাজনৈতিক দলের নেতারা সিন্ডিকেট করেন, তো আসলে এই সিন্ডিকেট ভাঙার বুদ্ধি কী? এবং আপনার কাছ থেকে একটু জানতে চাই যে ব্যবসায়ী নেতারা যেভাবে বলছেন যে সিন্ডিকেট নাই, জিনিসপত্রের দাম বেশি, আসলে কি সিন্ডিকেট আছে নাকি সিন্ডিকেটের বাইরেই জিনিসপত্রের দাম বাড়ছে? ধন্যবাদ। বাংলাদেশে যে এখন রাজনৈতিক পরিস্থিতি, সেটা হচ্ছে যে মানুষের একটা যে জগদ্দল পাথর বুকের উপরে চেপেছিল হাসিনা নামক স্বৈরশাসক, সে কেবল অপসারিত হয়েছে। তো বাকি যে পেনটা চেস্টের বলেন আর আপনার ওই কী বলে লিভারের বলেন, সেটা কিন্তু থেকে গেছে। কারণ এখন পর্যন্ত সিন্ডিকেটের যারা হোতা তারা গ্রেপ্তার হয় নাই। এখন পর্যন্ত প্রশাসনের মধ্যে যারা এই সরকারকে মদত দিয়ে এই পর্যন্ত বিগত সরকারকে নিয়ে গেছে এবং এদের ঘাড়েও চেপেছে, তাদেরকে আইডেন্টিফাই করা সম্ভব হয়নি। সেই জন্য সরকার চেষ্টা করছে। আপনারা সবাই জানি, বাংলাদেশের মানুষ জানি যে প্রফেসর ডক্টর ইউনূস সাহেব অত্যন্ত হচ্ছে একজন বিচক্ষণ মানুষ, এবং তার যে গ্ল্যামার গোটা ওয়ার্ল্ডে, তার কিছুটা ঘ্রাণ আমরা যদি পাওয়া শুরু করি, এবং যদি এই অন্তর্বর্তীকালীন সরকার বুঝতে সক্ষম হয় যে ধানের পাবলিকের দাবি হলো ধানের দাম বাড়াতে হবে, চালের দাম কমাতে হবে, এই ফাঁকে রাজনীতিবিদদেরকে রাজনীতি করতে হয় এবং হচ্ছে দেশ পরিচালনা করতে হয়, এইটুকু বোঝানোর মতো তার যদি মানে এখন তার যদি সেই অ্যাসোসিয়েটটা থাকে, তার যদি পার্লামেন্টের মেম্বারদের ক্যাবিনেট মেম্বারদের যদি যোগ্যতা থাকে, যারা উপদেষ্টা পরিষদের সদস্য হয়েছেন, তাহলে পরে এটা সহজ হবে। যদি উনি বুঝতে চান সেটাও একটা বিষয়, আর যদি না বুঝার ভান করেন সেটা অন্য একটা প্রেক্ষাপট হবে। তবে আমরা যতটুকু বুঝি সেটা হচ্ছে যে ফ্যাসিস্ট সরকারের পতন হলেও তাদের প্রেতাত্মারা এখনও জাগবান আছে, সেই হবে। আমি একটু জানতে চাই যে এই সরকারের সমালোচনাও হচ্ছে, তো তাকে কি পরামর্শ দিবেন আসলে এই সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য? পরামর্শ কি আপনাদের? সিন্ডিকেট ভেঙে ফেলার জন্য পরামর্শ দেওয়ার জন্য তো উপদেষ্টা পরিষদ আছে। আমাদেরকে যখন দাওয়াত দেয়, SMS করে, তখন গিয়ে আমাদের প্রতিনিধিরা গিয়ে যা বলার বলে। তো এখন কি করতে হবে সরকারকে বুঝতে হবে। আমরা তাকে সহযোগিতা করতে চাই এবং এখন পর্যন্ত সহযোগিতা করছি। আমরা হচ্ছি পাহারাদার হয়ে আছি। 5ই আগস্ট থেকে এই পর্যন্ত আমরা প্রথমে সুরক্ষা দিয়েছি, এখনও তাদেরকে আমরা পাহারা দিচ্ছি। সুতরাং এই বন্দিদশা থেকে মুক্ত হওয়ার জন্য গণতান্ত্রিক একটা পরিবেশ এবং তার চর্চা, দেশের মানুষের যেটা এখন মুখ্যম দাবি, সেটা হচ্ছে যে একটা গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা করতে হবে, এবং গণতান্ত্রিক সরকার প্রতিষ্ঠা হলে জাতীয় ঐক্যমতের ভিত্তিতে সকল সমস্যার সমাধান করতে হবে। ধন্যবাদ আপনাকে। আমরা কথা বলছিলাম সমসাময়িক নানা ইস্যুতে সাধারণ মানুষের সঙ্গে। তারা যেটি বলছিলেন যে দ্রব্যমূল্য নিয়ন্ত্রণ, আইনশৃঙ্খলা পরিস্থিতির উন্নয়নের পাশাপাশি যত দ্রুত সম্ভব একটি সুষ্ঠু নির্বাচনের মাধ্যমে রাজনৈতিক দলের হাতে ক্ষমতা হস্তান্তরের। তো
তো এই ছিল রাজশাহী থেকে আমার কাছে। আমরা অন্য কোনো দিন অন্য কোনো জায়গায় অন্য কোনো জনতার ভাবনায় অংশ নেব। সে পর্যন্ত ভালো থাকুন, সুস্থ থাকুন।